এখন ধরার খাল সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী মাননীয় প্রধানমন্ত্রী শাসনে উপস্থাপন করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব সাইদুর রহমান। সম্মানিত উপস্থিতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন। প্রিয় দেশবাসী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই জোয়ার খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করতে যাচ্ছেন। আমরা জনতার মাধ্যমে এই শুভ উদ্বোধনকে আমরা স্মরণীয় করে তুলি। প্রিয় দেশবাসী, প্রিয় ময়মনসিংহবাসী, জাতীয়তাবাদী দলের সভাপতি পর্যায়ের ব্যক্তিবৃন্দ, কর্মীবৃন্দ, আমাদের শুধুমাত্র 1900 এটা তো আমরা চার হয়েছে স্যারের পিএম স্যারের পিছনে হ্যাঁ আমরা চার হ্যাঁ চাইলে শর্ট পাইছেন না। সর্বোচ্চ আমাদের সাবেক কিংবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ রহমান রহিম, ওনার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান টুকুকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ ওনার সুস্বাস্থ্য দান করুন। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন। আল্লাহ ওনার স্ত্রী সন্তানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রহমান রহিম, আমাদের ত্রিশালের সদস্য ডাক্তার মাহবুব রহমান জিনন সাহেব আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করুন। আল্লাহ ওনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ রহমান রহিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য যে খাল খনন কর্মসূচি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আপনি ওনার এই কর্মসূচিকে আপনি সফলতা দান করুন। আল্লাহ কৃষিতে আমাদেরকে করুন, মঞ্জুর করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল ঐতিহাসিক জোয়ার খাল আজকে মাননীয় প্রধানমন্ত্রী খাল উদ্বোধন করতে যাচ্ছেন। পাশাপাশি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন ঘরের কাজ বহন করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে ঘরের কাজ কর্মসূচি গৃহীত হয়েছে। জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘরের কাজ এখন করছেন এবং 1979 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে জায়গায় খাল খনন করেছিলেন তার সুযোগ্য পুত্র বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই জায়গায় সেই খালের পুনর্খনন কর্মসূচি শুরু করছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অবস্থান করবেন যে খাল ঐতিহাসিক
ডলার খাল বাংলা থেকে মোটামুটি পর্যন্ত 15 1979 সালের 6 সেপ্টেম্বর জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যুগোত্তরসূরি সাবেক 3 প্রধানমন্ত্রী যাকে মাদার অফ ডেমোক্রেসি বলা হয়, জননেত্রী দেশনেত্রী 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার যুগোত্তরসূরি আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় আমাদের মঞ্চে সম্মুখীন হয়েছেন। আমরা সকলেই তাকে প্রকল্পের মাধ্যমে অভিনন্দন করি। আজকের এই দিনটি ঐতিহাসিক স্মরণীয় আমরা ইতিহাসে এটা স্মরণীয় করে রাখবো। যেমন 1979 সালের পরে 2026 সালের 23 মে আজকে আবার পুনর্গঠন হচ্ছে। সেই দীর্ঘ বছর আমাদের সেই আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত। শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা। বিশালবাসী 127তম জয়ন্তী উপলক্ষে আজকে আমাদের বিশালে এসছেন এবং সেই স্মৃতি বিজড়িত 1979 সালে জিয়া রহমান আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি থানাবাঙ্গাবিল থেকে সেই বোকাবিল পর্যন্ত যে বিলটা সেই বিলের আবারও পুনর্গঠন করছেন। 1979 সালে 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালটি খনন করেছিলেন। আমাদের সৌভাগ্য, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আমরা কিশোরবাসী, আমরা সারা জীবন নয় যুগ যুগ আজকের এই দিনটি, আজকের এই খননটি স্মরণ রাখবো। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খালটি খনন করে গিয়েছিলেন তারই যুগোত্তরসূরি, আমাদের কি সৌভাগ্য, তারই যুগোত্তরসূরি আজকে প্রধানমন্ত্রী সেই একই খালের পুনঃখনন করছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা উচ্ছ্বসিত, আমরা তাকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করে আমাদের কৃষক আনন্দিত করবেন। ধীরে পায়ে আমাদের এখানে ক্যামেরা হাত দেওয়ার মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ধীরে পায়ে আমাদের মঞ্চ থেকে আসছেন। আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দিত করছি। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বসিত। আজকে দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট জুলুমবাজ পথপাতারি এবং পলায়নপর শাসককে বিদায়ের জন্য যে সংগ্রাম আন্দোলন করেছেন, সেই নেতৃত্ব দান করে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধানমন্ত্রী আগমন, শুভেচ্ছা স্বাগত। লিটন ভাইয়ের পক্ষ থেকে, লিটন ভাইয়ের পক্ষ থেকে কি করবেন আপনি? ওদিক দিয়ে তো ফোন রিসিভ করে দিতে পারি না, আপনার
পশ্চিম পাশে রাস্তায় মনে হয় কিছু লোক আটকে আছে, আমি অনুরোধ করব ভিতরে ঢোকার জন্য। আমি অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, আমাদের মা জননী তিনবারের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আজকের এই ভরার খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধনের পরে আজকে ইনি মঞ্চে এসে আমাদের মঞ্চে আসছেন। আজকের এই কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয়তাবাদী উলামা দলের কর্মী মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে প্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী যারা এম ইকবাল হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী প্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বাংলাদেশ সরকার। এর মধ্যে 1979 সালের 6 সেপ্টেম্বরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই গোড়ার খাল প্রথম খনন কর্মসূচির কিছু স্মৃতি বিজড়িত 1 মিনিটের মধ্যে বক্তব্য রাখবেন এই ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শাহজাহান ভাইকে সূচনা বক্তব্য রাখার জন্য 1 মিনিট স্বাক্ষর অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ময়মনসিংহ জেলা কৃষক থানার গোড়ার খাল পুনঃখনন উদ্বোধনের সম্মানিত আহ্বায়ক আমাদের কিশোরের কৃতি সন্তান ডাক্তার মাহবুবুর রহমান লিটন এবং আজকের প্রধান অতিথি বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আর অন্যান্য মন্ত্রী
নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এখানে উদাল দিয়ে মাটি কেটেছিলেন, তখন আমি ওনার সাথে যুবদল এবং যুবক কমপ্লেক্সের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। আজকে আমার ভাগ্য হয়েছে জিয়াউর রহমান খালেদা জিয়ার সময় আমি এই ত্রিশালে খালেদা জিয়ার মঞ্চে ত্রিশাল থানা যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে বক্তব্য রেখেছিলাম। আজকে আমি খুশিতে আত্মা আমার তৃপ্তি পেয়েছে, তাই ছেলে আজকে এই দলের খাল পুনর্খনন করতে যাচ্ছে ডাক্তার মাহবুবুর রহমান রিজন সাহেবের মাধ্যমে। আমি ওনার এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে ডাক্তার মাহবুবুর রহমান রিজন সাহেব এই ত্রিশালকে যেভাবে আমাদেরকে সুসংগঠিত করে রেখেছেন, এইভাবে যদি করতে পারে আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রাখবো ত্রিশালের সমস্ত দায়ভার কাজকর্মের দাবিদার আমাদের এমপি সাহেবের উপর রেখে ওনার মাধ্যমে আমি দাবি রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বৈরবাসী জিন্দাবাদ, বৈর ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ, যুগ্ম আহ্বায়কবৃন্দ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন এম উত্তাল হোসেন এমপি, মাননীয় মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আছে শর্ট পাইছে না, রাফিউল আমার জানাইছে তো পাইছে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাজ শ্রদ্ধা সভাপতি, উপস্থিত প্রধানমন্ত্রী বাংলাদেশের জনাব তারেক রহমান এবং উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ত্রিশালবাসী ধন্য, কারণ ৪৭ বছর আগে এই দেশের রাষ্ট্রনায়ক যে জায়গায় খাল খনন আরম্ভ করেছিলেন, আজকে তারই সুযোগ্য পুত্র আমাদের দেশনেতা জনাব তারেক রহমান সেই একই জিনিস করতে পারলাম। আমরা ত্রিশালবাসী সেজন্য ধন্য, আনন্দিত। আজকে এই সভায় আপনারা সবাই আসছেন, আপনাদের সাথে সম্বোধন জানাই। আমি বেশি সময় দেবো না, যে সময়টা এমনি দেরি হয়ে গেছে। আমরা আশা করছি জনাব তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী সাহেব আমাদেরকে অনেক মূল্যবান কথা বলবেন। উনি ওনার কথা শোনার জন্য আমি আপনাদের কাছে বিদায় দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন অধ্যক্ষ আসাদুল হক দুলু এমপি, মাননীয় মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের এই ঐতিহাসিক ধরা খাল পুনর্খননে সভাপতি এই অঞ্চলের নির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন, যাকে ঘিরে আজকে উৎসাহ আনন্দ, সেই আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রী উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, প্রান্তীয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটু আগে যে অঞ্চলের ঝরছিল আকাশ, আমরা হতাশ হয়ে গিয়েছিলাম। আল্লাহ রহমত যে তারেক রহমানের উপর আছে, বাংলাদেশ বিএনপির উপর আছে, সেটা প্রমাণিত হয়েছে। মাঝে মাঝে এরকম দুর্যোগের ঘটনা বিএনপির উপর নেমে আসে, কিন্তু আল্লাহ রহমতে সেটা আকাশ পরিষ্কার হয়ে যায়। খাল আমরা কেন খনন করছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেন আজ থেকে ৪৬ বছর আগে উনি খাল খনন করে গিয়েছেন। দীর্ঘ ৪৬ বছর অযত্নে অবহেলায় এই খাল পুনর্খনন করা হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার এসেছেন, তার বাবার স্মৃতি বিজড়িত খাল নিজ হাতে খনন করে দিয়ে গেলেন। উদ্দেশ্য কি? এই খাল খননে আমাদের
বর্ষাকালে যখন পানি জমে যাবে সেই পানি যাতে দ্রুত বেগে আমাদের নদীতে যেতে পারে, আর শুকনো মৌসুমে পানি ধরে রাখবো, কৃষিকাজে যাতে সহায়তা দান করতে পারে। আমরা গাছ লাগিয়েছি, আজকে ভবিষ্যতে আরো ব্যাপক গাছ লাগানো হবে। এখানে মাছ চাষ করা হবে, অর্থাৎ মাছের ভাতে বাঙালি করতে চাই আমরা। প্রিয় ভাই বোনেরা, কোন কাজ কোন ব্যক্তির ভালো লাগে না, কারো রাত ভালো লাগে না, কারো দিন ভালো না লাগে, বিকাল ভালো লাগে না, কোনটাই ভালো লাগে না। এই ভালো লাগা ভালো না লাগার একটা দল করতে হবে বাংলাদেশে। কৃষকরা তাদের ভালো লাগে না, ফ্যামিলি কার্ড ভালো লাগে না, মুয়াজ্জিন ইমাম সাহেবদের সম্মানী ভাতা ওদের ভালো লাগে না, কোন কাজই ভালো লাগে না। আমি বলবো বাংলাদেশ ভালো লাগা না লাগা একটা দল করতে হবে। এর অসভ্য অশ্লীল কথা বলে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করতে চায়। এরা জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু, রাষ্ট্রের শত্রু। সেই ব্যাপার জন্য আমরা সবাই সজাগ থাকি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনে গণতান্ত্রিক, মানবিক, সমৃদ্ধশালী, আলোকিত বাংলাদেশ করতে চাই। সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন আজকের এই গণখাল পুনঃখনন কর্মসূচির উত্তর আজকের এই গণজমায়েতের জনসভার সম্মানিত সভাপতি, এই বিষয়ে গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা ডাক্তার মাহবুবুর রিটন, মাননীয় জাতীয় সংসদ সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী একদম বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রিশাল উপজেলার পৌর এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন করতে আজকে এই ঐতিহাসিক ভরার খালের পুরো খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবকিছু প্রেরণার শক্তি, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রেরণার শক্তি, আমাদের দলের চেয়ারপারসন, আমাদের দলের অভিভাবক জনাব তারেক রহমান, উপস্থিত সম্মানিত মন্ত্রীবর্গ এবং সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত অত্র এই জেলার ময়মনসিংহ জেলার সম্মানিত সকল স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় এই ত্রিশালের বিভিন্ন ইউনিয়ন, বিশেষভাবে এই ইউনিয়ন দলের সম্মানিত সাধারণ মানুষ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আজকে একটা বাংলাদেশের জন্য, ত্রিশালের জন্য, আমাদের অত্র এলাকার জন্য ঐতিহাসিক দিন, ঠিক কিনা বলেন? কেন ঐতিহাসিক দিন? বাবা আত্মাবানকে অনুসরণ করে বাবার সেই খাল খনন কর্মসূচিকে আবার শুরু করে উনি সেইখানে এসে আজকে পুরো খনন শুরু করেছে। ভাইরা আমার, ইতিহাসে এটা অনেক বিরল একটা ঘটনা। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী স্যার। আমরা জানি আপনি কি পরিমাণ ব্যস্ততার মধ্যে দিন অতিবাহিত করেন, তারপরেও আমাদের এই কর্মসূচিকে আপনি অব্যাহত রেখেছেন এবং এই দিশালে পদার্পণ করেছেন। আমরা আমার জন্য গর্ব এবং আমরা ধন্য আজকে বিশালবাসী ভাই আমার। আমাদের এই খাল দুইটা ইউনিয়নকে সংযুক্ত করেছে এবং এর ফলে এই 5 কিলোমিটার খালের ফলে দুই পাশে ব্যাপক সংখ্যক মানুষ যেই সময়ে 79 সালে যেভাবে উপকৃত হয়েছিলেন তার থেকেও বেশি মানুষ আজকে এই খাল খননে ইনশাআল্লাহ উপকৃত হবে। আমার আলোচনা সংক্ষেপের জন্য
আমি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যে কথাগুলো বলতে চাই, এই ত্রিশালবাসী যেমন গর্বিত শহীদ জিয়া রহমানের ভোটার করে, এই ত্রিশালবাসী যেমন গর্বিত এবং খালেদা জিয়া ভোটার করে, একই রকম ভাবে ত্রিশালবাসী আজকে গর্বিত আপনার ভোটার করে। এবং আপনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে দুর্ভাগ্যতে, তার সাথে তাল মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই বিশাল আপনার সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে দল আমাদের কাজ করে যাবে ভবিষ্যতের জন্য। প্রিয় ভাইরা, আমি এই মিটিং এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্যার, আমি এই মিটিং আপনার কাছে কোনো দাবি উত্থাপন করবো না, কারণ এই মিটিং এর পরও আমাদের আরেকটা সভা আছে যেখানে বিশালের সকল স্তরে সুবিধার উপস্থিত থাকবেন, এবং সেই মিটিং আমি হয়তো আমাদের বিশালের জন্য কিছু কথা বলবো। আমি আজকে আপনাদের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে উপস্থিত যারা প্রধানমন্ত্রী এমপি যারা এসছেন ঢাকা থেকে কষ্ট করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বহুমা বেগম জিয়া অমর হোক, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের যিনি প্রধান অতিথি, এই গোড়ার খাল 79 সালের 6 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খনন করে গিয়েছিলেন। আমাদের কি সৌভাগ্য যে স্থায়ী যুদ্ধ উত্তরসূরি গত 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে ওনারা প্রজ্ঞা জ্ঞান দিয়ে যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের পরিসমাপ্তি সফল একটা পরিসমাপ্তি ঘটিয়েছেন এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জাতীয় সংসদে নিয়ে আজকের সেই স্বপ্নের মানুষ প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা গর্বিত, আনন্দিত, উচ্ছ্বসিত, উত্তেজিত। সেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বক্তব্য রাখার জন্য বিনীত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খাল কাটা অনুষ্ঠানে, ধরার খাল কাটা ও পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাইরা, দলীয় নেতৃত্ব এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই এলাকার জন্য একটি উল্লেখযোগ্য দিন। এই যে খাল যেটি আনুষ্ঠানিকভাবে পুনর্খননটা উদ্বোধন করলাম আমরা, এই খালটি আপনারা জানেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই অনেকেরই বয়স যাদের মোটামুটি হয়েছে, 60-এর বেশি যাদের বয়স বা 60 বছর বয়স, আপনাদের অনেকেরই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজ থেকে 45 বছর আগে এই খালটি খনন করতে এসেছিলেন। এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে কৃষকদের। এই খালটি খনন সম্পন্ন হলে পরে এই এলাকার প্রায় 4300 কৃষক উপকৃত হবে, প্রায় 20,000 মানুষ এই এলাকার উপকৃত হবে। সমগ্র ময়মনসিংহ জেলাতে প্রায় 2500 কিলোমিটার খাল আছে যেগুলি খনন বা পুনর্খনন করা প্রয়োজন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল পুনর্খনন করলে এই এলাকার মানুষের ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একইভাবে কৃষক বলুন, সাধারণ মানুষ বলুন, যাদের পাশ দিয়ে খালটা যাবে তাদের কম বেশি উপকার হবে। এই যে আপনারা যে বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এরকম খাল খনন করব। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে আমরা পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব। সেটির কাজও আমরা শুরু করেছি, নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন না? আমরা বলেছিলাম শুধু কৃষকদের খাল খনন না, কৃষকদেরকে সহযোগিতা করার জন্য, যাতে বছরে অন্তত একবার হলেও তাদেরকে সরাসরি ভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড দেব। সেটির কাজে আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে এই যে গ্রাম অঞ্চলে যে স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন
স্কুলের পোশাক দিব, এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দিব, স্কুল ব্যাগ দিব, সেটির কাজও চলছে। ইনশাআল্লাহ জুলাই মাস থেকে সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিব, তাদেরকে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই যে এলাকায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা আছে, অন্য ধর্মেও যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এইখানে যারা ব্যক্তি আছেন, মুসলমানের ইমাম খতিব আছেন, মসজিদ মাদ্রাসায় অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। আমরা সে কাজকে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা শুরু করেছি, ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি কম বেশি, আমরা বলেছিলাম যে আমাদের দেশের অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হয়তো কর্মসংস্থান নেই। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আমরা ধীরে ধীরে আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে এগুলোকে জোরদার করব, প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নিব যাতে করে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, ফলে দেশি হোক বিদেশি হোক যাতে করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজও পর্যায়ক্রমিকভাবে আমরা শুরু করেছি। এখন প্রিয় ভাই, আচ্ছা নতুন এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই কম বেশি সংসারী মানুষ আছেন না, এখানে সংসারী মানুষ আছেন। সংসার যখন চলে, সংসারে তো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা বিপদ আপদ আসে না, বিপদ আপদ আসে। স্বাভাবিকভাবে দেশও একটা পরিবারের মতো, একটা পরিবারে হয়তো 5 জন 7 জন বা 8 জন 10 জন মানুষ থাকে, কিন্তু এই যে বাংলাদেশ নামক বিশাল পরিবার, এই পরিবারে প্রায় 20 কোটি, এই পরিবারের সদস্যের সংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। এই 20 কোটি পরিবারের জন্য, এই 20 কোটি মানুষের পরিবারের সদস্যের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য এর মধ্যে যারা ইমাম খতিব আছেন তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের পরিবারে যে সন্তানরা আছে, এই যে বললাম প্রাইমারি স্কুলে, তাদের স্কুল ড্রেস তৈরি করা, সেটির ব্যবস্থা করা, স্কুল ব্যাগ তৈরি করা, এর বাইরেও এই 20 কোটি মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা, এগুলা কি একদিনে করা সম্ভব? একদিনে করা সম্ভব না। আপনার সংসারে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে, মানুষ 20 বছর 25 বছর 50 বছর 60 বছর 70 বছর সংসার করে, কিন্তু টুকটাক সমস্যা তারপরেও তো রয়ে যায়, তাই না? এখন সংসারে যেমন সমস্যা থাকে, দেশেও সমস্যা থাকে, কিন্তু আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি তাহলে এই যে আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে, খাল খনন যদি আমরা করতে পারি তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না করতে? আপনারা বলেন উপকারটা আপনাদের হবে। ঠিক একইভাবে ফ্যামিলি কার্ড যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, উপকারটা হবে সাধারণ ক্ষেত্রে মানুষই করে। কৃষক কার্ড যদি আমরা পৌঁছে দিতে পারি কৃষকদের হাতে, সারা দেশে প্রায় 2 কোটি 75 লক্ষ কৃষক আছে বিভিন্ন রকমের, তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি কৃষক কার্ড, উপকারটা কাদের হবে? কৃষক ভাইদের দিতে হবে। আমরা যদি এলাকার ভিতরে গ্রামে গঞ্জে রাস্তাঘাটগুলো, স্কুল কলেজগুলো, ব্রিজ কালভার্টগুলো ঠিক করতে পারি, তাহলে মানুষের উপকার হবে না অন্য কারো উপকার হবে? মানুষের উপকার হবে। এইভাবে কাজগুলো আমরা করতে চাই। এখন ভাই চলতে গেলে বিভিন্ন কয়েকদিন আগে আপনার কয়েকদিন এই 3-4 দিন আগে ঢাকায় অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে, আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনি যখন কোনো কাজ করেন, সেটি আপনার নিজের কাজ হোক, কৃষি কাজ হোক, সেটি যে কোনো কাজ হোক না কেন, সংসারের কাজ হোক, একটা নিয়ম কারণ আছে না? যে কোনো কাজ করতে তো কাজের একটা নিয়ম কারণ আছে। এই নিয়ম কারণটাকে মেনে নিয়ে তো কাজটা করতে হয়, তাই নয় কি? আপনি যদি হাঁস পালেন, গরু পালেন, ছাগল পালেন, ধান চাষ করেন, সবজি শাকসবজি চাষ করেন, তারপরেও তো নিয়ম আছে। কখন আপনি বীজ বুনবেন, কখন আপনি পানি দিবেন, কখন আপনি সার দিবেন, নিয়ম কারণ আছে না? ঠিক যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে।
এখন আমরা খেয়াল করছি প্রিয় ভাই বোনেরা, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ, আপনারাও খেয়াল করেছেন, পত্র পত্রিকায় দেখেছেন, আপনারা রেডিও টিভিতে দেখেছেন, আপনারা কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। এই কাজগুলো যারা তারা করে, তাহলে আপনারা কি মনে করেন, প্রথমেই কি আইনের শাসনকে তারা বাধাগ্রস্ত করছে না? আইনকে আইনের মতন কি চলতে দিচ্ছে? দিচ্ছে না। প্রিয় ভাই বোনেরা, আমরা খেয়াল করে দেখেছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল, এই 12 তারিখের নির্বাচনের আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময় আমরা দেখেছি দেশে কয়েকটি দুঃখজনক এরকম অন্যায় ঘটেছে। সেই অন্যায় যখন ঘটেছে, আমি নিজে সেই সকল বাচ্চার মায়েদের সাথে কথা বলেছিলাম। আমাদের দলের আইনজীবী, আমাদের দলের চিকিৎসকরা গিয়ে সেই চিকিৎসা দিয়েছে, আইনজীবীরা গিয়ে সেই আইনি সহায়তা করেছিল। কিন্তু তখন আজকে যেই সকল ব্যক্তিরা হইচই করছে, রাস্তা অবরোধ করছে, বড় বড় কথা হচ্ছে, সেদিন কিন্তু তাদেরকে আমরা মাঠে দেখিনি, সেদিন কিন্তু তাদেরকে আমরা দেখিনি যে তারা অবরোধ করেছে। তাহলে কি আমরা ধরে নেব আজকে যেহেতু জনগণকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করতে ক্ষমতা দিয়েছে, সেই জন্যই তাদের জ্বালা হচ্ছে, এবং এই জ্বালার কারণেই তারা এইসব কর্মকাণ্ড করছে? তাই তো আমরা ধরে নেব, তাই নয় কি? আপনারা চিন্তা করে দেখেন প্রিয় ভাই বোনেরা, যারা এই রকম পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, তারা কিন্তু কৃষককে নিয়ে কোনো কথা বলে না। যারা একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে, তারা দেশের মানুষের কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলে না। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে অবরোধ করার চেষ্টা করছে, তারা কিন্তু কৃষকের খাল কাটার কথা বলে না, তারা কৃষক কার্ডের কথা বলে না। যারা এই ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কিন্তু ছোট ছোট গ্রামের মাসুম বাচ্চারা কিভাবে স্কুলে খালি পায় যায় সেই দিকে তাদের খেয়াল নাই, তাদেরকে নতুন পোশাক দেওয়ার কথা বলে না। প্রিয় ভাই বোনেরা, আজকে যারা দেশের এইরকম পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, এই খাল কাটা বন্ধ হয়ে যাবে সারা বাংলাদেশে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ফ্যামিলি কার্ডের যে বিতরণ, সেই বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে কৃষক কার্ডের বিতরণ বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে, তাহলে ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের, খতিব সাহেবদের, অন্যান্য ধর্মের যে ধর্মগুরু আছেন, তাদের সম্মানী দেওয়া বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? প্রিয় ভাই বোনেরা, তারা যদি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে, তাহলে গ্রামের বাচ্চাদেরকে যে আমরা নতুন স্কুল ড্রেস দিতে চাইছি, গ্রামের বাচ্চাদেরকে যে স্কুল ব্যাগ দিতে চাইছি, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত কে হবে? গ্রামের বাচ্চারা হবে। প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সেই অরাজক পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত হবে গ্রামে বসবাসকারী খেটে খাওয়া মানুষ। প্রিয় ভাই বোনেরা, সেই জন্যই আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। আপনারা পত্রিকা পড়ে, আপনারা সোশ্যাল মিডিয়ায় যান, খবর নিয়ে দেখেন, ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের, এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত, তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে 96 সালে করেছিল, যেইভাবে 86 সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। বাংলাদেশের জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। যেই স্বৈরাচার বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যেই স্বৈরাচার
বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। যেই স্বৈরাচার বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, গ্রামে বসবাসকারী মানুষের সকল প্রকার উন্নয়ন বলাদের বন্ধ করে দিয়েছিল, সেই স্বৈরাচারকে এই বাংলাদেশের মানুষ ছাত্র জনতা এক রাজপথে একত্রিত হয়ে তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতে কোদাল নিতে হবে, শ্রমিকের হাত তৈরি করতে হবে, দক্ষ শ্রমিকের হাত তৈরি করতে হবে। আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত দিয়ে নতুন ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করতে হবে। তাহলেই আমরা এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে এই বক্তব্যে সংক্ষেপে বিএনপির পরিকল্পনা, দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। একই সাথে আপনাদের সামনে আমি তুলে ধরেছি কিভাবে কিছু লোক ষড়যন্ত্র করছে এই পরিকল্পনাগুলোকে ভেস্তে দেওয়ার জন্য। যে পরিকল্পনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, সেই পরিকল্পনাগুলো আপনারাই বলেছেন যদি এগুলো সফল হয় কারা উপকৃত হবে? কারা? কি ভাই, কারা উপকৃত হবে? এই পরিকল্পনা, বিএনপির পরিকল্পনা সফল হলে কৃষক কার্ডের পরিকল্পনা, ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, ইমাম খতিব সাহেবদের সম্মানের ব্যবস্থা, এই খাল খনন কর্মসূচি, বাচ্চাদের স্কুলের ড্রেস, এইগুলো যদি আমরা সফল করতে পারি, উপকার কাদের হবে? আপনাদের উপকার হবে। কারণ এই দেশের মালিক কারা? জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজগুলো, সেগুলো একদিকে সফল করা, আরেকদিকে যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, আরেকদিকে যারা মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্তের জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। পারবেন আপনারা সজাগ থাকতে? আমাদের সকলকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে এই দেশের মালিক জনগণ। কিছু সংখ্যক মানুষ এসে বিভ্রান্ত ছড়াবে আর তারা সফল হয়ে যাবে, মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি ফেলবে। এই কাজ আর হতে দেওয়া যাবে না। যারা জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের জন্য কাজ করবে, বাংলাদেশের জনগণ তাদেরকেই সাথে নিয়ে এই দেশকে রক্ষা করবে যে কোনো ষড়যন্ত্রের হাত থেকে। ঠিক? এবং সেই জন্যই আমি বলি এই দেশ আমাদেরকেই গড়ে দিতে হবে, এই দেশ আমাদেরকেই করতে হবে, জনগণকে সাথে নিয়ে করতে হবে। নিজের দেশ, আপনি নিজের ক্ষেত খামারি, নিজের ঘর বাড়ি যেভাবে নিজে গড়ে তুলেছেন, নিজে যত্ন নিয়েছেন, দেশটাও আমাদের সকলের নিজের। এইখানে আমরা যত মানুষ উপস্থিত হচ্ছে, প্রত্যেকে হচ্ছে এই দেশের অংশীদার, প্রত্যেকে হচ্ছে এই দেশের মালিক। কাজেই আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখব এবং যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবো আমরা, ইনশাল্লাহ পারবেন। আসুন তাহলে আজ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, যারা আইনের শাসনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাধাগ্রস্ত করছে, যারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আসলে আমরা আজকে সজাগ থাকবো, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। এবং আমাদের আজকের প্রতিশ্রুতি, সেই খাল খনন কারণের মধ্যে দিয়ে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে একটি কর্মকাজ, কর্মদেশ। সবার আগে কি ভাই? সবার আগে কি? বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। চলতে